চলচল নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। তার মানে এতক্ষণ সামিয়া নিষ্পলকভাবে সব কিছুই দেখছিল। সামিয়াকে দেখে আতিক ক্ষীণ সুরে বলতে লাগলো, তুমি এখানে সাদিয়া? কেন? আমাকে দেখে অবাক হলে বুঝি? চলচল নয়নে অভিমানের সুরে কথাগুলো বলল সামিয়া আতিককে। আমাকে বলবো না প্লিজ। সামিয়ার কিছু না বলেই দ্রুত উল্টা পথে হাঁটা শুরু করে, আর আতিক সামিয়ার পিছনে পিছনে যেতে থাকে। বিশাল আকাশের নিচে হেঁটে চলেছে এক রমণী। বিশাল আকাশের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। আচ্ছা, এই আকাশটা অনেক বিশাল বড়। এই বিশালতার মাঝে আকাশ কি তার কষ্টগুলো নিয়ে নেবে? যদি নিয়ে নিত তবে অনেকই ভালো হতো। আকাশের বুকে কালো মেঘ জমেছে। মনে হচ্ছে এই বুঝে আকাশ তার কালো মেঘকে দূর করতে এখনই বৃষ্টি দিবে। সে বৃষ্টিতে পারিয়ার চোখের জল বৃষ্টির সাথে নির্বিশেষে একাকার হয়ে যাবে। পারিয়া একটু পর হাঁটু গেড়ে বসে থাকে। সে এখন মাঠের এক কোণে বসে আছে। বিশাল এই জায়গায় আপাতত কেউ নেই পারিহা ব্যতীত। তারপর মুষলধারা বৃষ্টি শুরু হলো। পারিয়ার বৃষ্টির পানিতে হাত দুটো মেলে দিয়ে মন উজাড় করে কান্না করে দেয়। যে কান্না সে এতদিন কারোর সামনে কাঁদতে পারেনি। পারিয়া যে বৃষ্টির কাছে প্রকাশ করবে সকল দুঃখ বেদনাগুলোকে, যে দুঃখ বেদনাগুলো একদিন সে চেপে রেখেছিল। তখনই পারিয়া অনুভব করে তার মাথার উপর কেউ একজন ছাতা মেলে ধরে আছে। পারিয়া তাকিয়ে দেখে নীল ছাতা হাতে দাঁড়িয়ে আছে। পারিয়াকে দেখে নীলের বুকের ভিতর ধুক করে ওঠে। পারিয়া কি কান্না করছে? তার চোখ মুখ ফুলে গেছে। নীল জরুরি কাজ শেষ করে ভার্সিটি এসে খুঁজতে থাকে পারিয়াকে। পারিয়ার ক্লোজ একটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলে সে বলে, পারিয়া আজকে ভার্সিটি আসেনি। আসেনি মানে কি? আমি নিজেই তো ওকে নামিয়ে দিয়ে গেছি ভার্সিটির সামনে। তাহলে কি পারিয়ার কোনো বিপদ হলো? নীলের মনের মাঝে একরাশ ভয়ের জন্ম নেয়। আর দেরি না করে সে আশেপাশে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে কিছু দূরে যেতে চোখ পড়ে বৃষ্টির ভিতরে কেউ যেন বসে আছে। নীল গাড়িতে থাকা ছাতা মেলে দিয়ে দেখতে যায় বৃষ্টির মাঝে কে বসে থাকতে পারে। কয়েক কদম হাঁটার পর দেখতে পায় কোনো একটা মেয়ে বসে আছে। নীল আর একটু কাছে যেতে বুঝতে পারলো এটা পারিয়া। তখনই নীল পারিয়ার মাথায় ছাতা মেলে ধরে। নীল রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, বৃষ্টিতে বসে আছো কেন পাগলের মতো? তোমার মাথা ঠিক আছে? আমার তো মনে হয় না তোমার মাথা ঠিক আছে। এভাবে বসে বসে বৃষ্টিতে ভিজলে তো জ্বর চলে আসবে। বেবির যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে? নীল পারিয়ার দিকে হাত বাড়িয়ে দেয় উঠার জন্য। পারিয়া নীলের হাত ধরে উঠে পড়ে। তারপর নীলের সাথে গাড়িকে বসতে বলে। কথাগুলো কি তোমার ভালো লাগে না? পারিয়া নরম কণ্ঠে সরি বলে। আর এমনটা হবে না। নীলও তাকে আর কিছুই বলে না। গাড়ির ভিতরে বসে আছে দুজন। পারিয়া গাড়ির ভিতর থেকে বৃষ্টি পড়া দেখছে অপলক দৃষ্টিতে। পারিয়া নীলকে জড়িয়ে ধরে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে। কারণ পারিয়া ছোট থেকে বিদ্যুৎ চমকানো ভয় পেত। এর আগে আকাশে মেঘ দেখলে সে তার মায়ের রুমে গিয়ে কানে হাত দিয়ে চেপে থাকতো আর তার মাকে জড়িয়ে ধরত। মোট কথায় অনেকটা ভয় পেত সে। নীলের শরীরে প্রথমবারের মতো কোনো মেয়ের স্পর্শ পেল। নীল চুপচাপ নিজেকে নিয়ন্ত্রণ করে ড্রাইভ করছে। নীলেরও ইচ্ছে করছে পারিহাকে জড়িয়ে ধরতে, কিন্তু আফসোস সে এখন পারবে না। একটু পর পারিয়া সুন্দর একটা পারফিউমের সুগন্ধির ঘ্রাণ পেয়ে অনুভব করতে লাগলো কারো বুকে তার মাথা রয়েছে। পারিয়া তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। এক ঝটকায় সে দূরে সরে যায়। পারিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। এটা আমি কি করলাম? আমি আর জড়িয়ে ধরার কাউকে পেলাম না। শেষে নীলকে জড়িয়ে ধরলাম। না জানি উনি আমাকে কি ভেবে বসবে। পারিয়ার মনে হতে থাকে যখন সে নীলের বুকে মাথা রেখেছিল তার মনে হচ্ছিল সে কোনো একটা নিরাপদ জায়গায় ঘুমাচ্ছে। খুব একটা নিরাপদ আশ্রয় মনে হচ্ছিল। কেন পারিয়ার এমন অনুভূতি হচ্ছে তা পারিয়ার নিজেরও জানা নেই। আমি কি তা ইচ্ছে করে ওনাকে জড়িয়ে ধরেছি? বিদ্যুৎ চমকানোতে আমি ভয় পাই, তাই কোনো কিছু না বুঝে ওনাকে জড়িয়ে ধরেছি। কথাগুলো মনে মনে বলছে পারিহা। পারিহা সকল গোর কাটিয়ে নীল বলতে লাগলো, লজ্জা পাওয়ার কিছু নেই। নীলের কথায় আবারও লজ্জায় লাল হয়ে যায় পারিহার মুখ। পারিয়ার বাড়ির সামনে এসে গাড়ি থামলো। এতক্ষণে বৃষ্টি থেমে গেছে। পারিয়া গাড়ি থেকে নেমে পড়ে। একটু পর নীলকেও তার পিছনে পিছনে যেতে দেখে অনেকটাই দৃষ্টিতে একটু যেতেই থেমে যায় পারিয়া। আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমি কি তোমার সাথে বাসার ভিতরে যেতে পারি না? না মানে বিষয়টা এমন না। হঠাৎ এভাবে আমার সাথে কলিং বেল বাজাতে পারিয়ার মা দরজাটা খুলে আমাকে দেখে অনেকটা চমকে গেল। নীলকে দেখে পারিয়ার মা ভিতরে আসতে বলে। আর পারিয়াকে দেখে অনেকটাই অবাক হয়, কারণ পারিয়ার জামা কাপড় ভিজে রয়েছে। নীল ভিতরে গিয়ে সোফায় বসলো। পারিয়াকে একটু পাশে নিয়ে গিয়ে, কিরে পারিয়া, তোর জামা কাপড় ভিজে কেন? কোনো বিপদ হয়েছে? আসলে মা, আসার পথে হঠাৎ বৃষ্টি, তাই একটু ভিজে গেছি। কোথাও বসতে পারিসনি? তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নীলের জন্য নাস্তা রেডি করছি, দিতে যাবি? পারিয়া তার মাকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সায় জানালো। একটু পর পারিয়া তার মায়ের রুমে গিয়ে নাস্তা নিয়ে নীলের সামনে দিল। নীল জিজ্ঞেস করলো, আঙ্কেল কোথায় আছে? একটু দেখো, তাড়াতাড়ি পাঠাও, তার সাথে জরুরি কিছু কথা বলার জন্য এখানে আসা। পারিয়া তার মায়ের রুমে গিয়ে বলল, মা, নীল বাবাকে ডাকছে।
আচ্ছা তুই তোর রুমে যা, আমি তোর বাবাকে ডেকে দিচ্ছি। কি গো শুনছ, নীল এসেছে, তোমার সাথে জরুরি কিছু কথা বলবে। কথাগুলো পারিয়ার বাবা আমিন সাহেবকে বলছে পারিয়ার মা। আচ্ছা যাচ্ছি। পারিয়ার বাবা আমিন সাহেব নিজের এলোমেলো চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক করে অগ্রসর হলো নীলের দিকে। নীল সোফায় বসে আছে, অহনা বেগমও আমিন সাহেবের পিছনে পিছনে আসতে থাকে। নীল দেখতে পেল তারা আসছে, কাছে আসতে তাদেরকে সালাম দিল, ভালো মন্দ সব কথা শেষ করলো। আঙ্কেল, কিছুদিন আগে আপনি কিছুদিন সময় চেয়েছিলেন বিষয়টা ভাবার জন্য। আপনি যা সময় চেয়েছিলেন তার থেকে বেশি সময় দিয়েছি আমি। আশা করব আপনারা সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছেন। আমি আপনাদের মনের সিদ্ধান্তটা শুনতে চাই, আপনাদের নিষেধের কাছ থেকে। আমির সাহেব একটু পর গলা খাঁকড়িয়ে নড়ে চড়ে বসে বললেন, আমরা তোমার সাথে পারিয়াকে বিয়ে দিতে রাজি আছি, তবে একটা সমস্যা আছে। আমির সাহেবের মুখ থেকে সমস্যার কথাটা শুনে নীল অনেকটা অবাক হয়ে যায়। নীল বলতে লাগে, কি সমস্যা বলতে পারেন? ইসলামী শরীয়তের মতে সন্তান পেটে থাকা অবস্থায় ডিভোর্স দিলে তার ডিভোর্স হয় না, যতদিন পর্যন্ত সন্তানটা না হচ্ছে। আবার এই অবস্থায় যদি তোমার সাথে পারিয়ার বিয়ে দেয় তাহলে এটা হারাম বিয়েতে পরিণত হবে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবে, আমি বিষয়টা বুঝে উঠতে পারছি না। আবার পারিয়া রাজি হবে কিনা তাও আমাদের জানা নেই। কথাগুলো নীলের দিকে ছুঁড়ে মারল আমিন সাহেব। এদিকে ফারিহা দরজায় হেলান দিয়ে সব কথা শুনছে। ফারিহা মনে মনে বলছে, আমি আমার ছেলেকে নিজের পরিচয় দিতে সব কিছু করতে পারবো, না হলে যে আমার সন্তানের সমাজে আর স্বার্থপর পৃথিবীর মানুষের কূটকথায় মারা যাবে, অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। আমি তাকে বাবার পরিচয়ে বড় করব, যাতে করে আতিকের মতো স্বার্থপর আর বেঈমানকে আমার সন্তানকে বাবা বলে একটা দিন না হলেও জানতে পারে। এই বিষয়টা সে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত জানতে পারো। নীল আমিন সাহেব ও আনহা বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিষয়টা আমি বুঝতে পারছি। আমি মনে করি ফারিহার পেটে থাকা সন্তানটা আমার। আমি তাকে নিজের ছেলের পরিচয় বড় করতে চাই। যেহেতু ইসলামিক শরীয়তে সন্তান না হওয়া পর্যন্ত ডিভোর্স কার্যকর হবে না, তাই আমি এখন বিয়ে করব না, আমি অপেক্ষা করব। তবে একটা শর্ত আছে। আমিন সাহেব কৌতূহল হয়ে জানার আগ্রহ আরও বেড়ে যায়। আমিন সাহেব বলতে লাগলো, কি শর্ত? নীল বলতে লাগলো, আমি চাই ফারিয়াকে আমার বাসায় নিয়ে যেতে এবং আমি তাকে দেখাশোনা করে তার পাশে থাকতে। আমার উপর এতটুকু ভরসা করতে পারেন। আমি ওকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো, কষ্টকে ওর আশেপাশে আসতে দিব না। নীলের এমন কথা শুনে ফারিয়ার দুনয়নের অশ্রুকে আর আটকাতে পারল না। তার অশ্রুগুলো নিজ গতিতে টপ টপ করে গড়িয়ে পড়ে চলছে। সে যেন আজ কারো বাধা মানবে না। আমিন সাহেব নীলের প্রস্তাবে রাজি। দেখো বাবা, তুমি যেটা বলছো আমরা মেনে নিলাম, তবে তুমি একা কিভাবে সামলাবে? তোমার তো অফিস আছে, তুমি পারিয়াকে কেমন করে সামলাবে? এই সময় পারিয়ার পাশে একজনকে সব সময় লাগবে। নীল বলতে লাগলো, একদমই চিন্তা করবেন না। আমি যতটুকু সময় অফিসে থাকবো পারিয়াকে দেখার জন্য আলাদা মানুষ রাখা হবে। নীলের প্রতিটি কথা শুনছে আজ নীলে নিজের প্রতি নিজের গর্ব হচ্ছে। পারিয়ার ইচ্ছে করছে নীলকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে, কিন্তু এটা সম্ভব না এখন। নীলের মতো মানুষ পৃথিবীতে এখনও আছে তা জানা ছিল না পারিহার। পরক্ষণে সে পেটে হাত দিয়ে বলতে থাকে, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই, তোর মা থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকাও লাগবে না, তুমি আমার জীবন। তারপর ফারিহা আবার নীলের কথাগুলো শুনতে লাগে। এবার আমিন সাহেব বলে, এই বিষয়ে ফারিহার মতটা জানা খুব জরুরি। যদি সে তোমার প্রস্তাবে রাজি থাকে তাহলে আমরা আর না করব না। নীল পড়ে গেল চরম চিন্তায়। এখন যদি ফারিহা রাজি না হয় তাহলে কি হবে? পরক্ষণে নীলের মনে অনেকটা মনোবল জাগ্রত হয়। তার মনে হচ্ছে ফারিহা রাজি হবে। একটু পর ফারিয়ার মা ফারিয়াকে বোঝাতে চলে যায় ফারিয়ার রুমে। ফারিয়া বুঝতে পারে, তাই সে রুমের ভিতরে চলে যায়। টিস্যু দিয়ে তার চোখে মুখের পানি মুছে নেয়, যাতে করে তার মা বুঝতে না পারে সে কান্না করছিল। সামিয়ার পিছনে পিছনে আতিক নামক মানুষটাকে হেঁটেই চলছে, কিন্তু সামিয়ার মনে অতিরিক্ত অভিমান জমে আছে। নিজের স্বামীর সাথে প্রাক্তন প্রেমিকাকে রাস্তায় এভাবে কথা বলতে দেখলে কার বা মাথা ঠিক থাকবে? অভিমান হওয়াটাই স্বাভাবিক। এদিকে ভার্সিটির সামনে রাখা আছে। সে ড্রাইভারকে বলল গাড়িটা নিয়ে বাসায় চলে যেতে। ড্রাইভার আতিকের কথা মতো গাড়িটা নিয়ে বাসায় চলে যায়। একটু পর সামিয়া একটা অটোতে উঠে চলে যায়। সামিয়ার টানা পায়ে হাঁটায় আতিক কিছুটা পিছিয়ে পড়ে, তাই সামিয়া গাড়িতে ওঠার সময় আতিক তার নাগাল পেল না। রাগে আতিকের মাথা গরম হয়ে যায়। ইচ্ছে করছে সামিয়ার মাথাটা ফাটিয়ে দিতে। আতিকও এক প্রকার বাধ্য হয়ে চিনজি করে বাসার উদ্দেশ্যে যেতে থাকে। বাসায় এসে দেখে সামিয়া বালিশে মুখ গুজে কান্না করছে। আতিক বিছানায় ব্যাগ ফেলে সামিয়ার দিকে এগিয়ে যেতে নিলেই সামিয়া চিৎকার করে বলতে থাকে, খবরদার, আমার দিকে এগিয়ে আসবেন না, তোমাকে আমার মতো ভালো চেনা আছে। কথাগুলো সামিয়া আতিককে বলছে। আতিক প্রতিউত্তরে বলল, আমি জানি আমার সামিয়া সোনাটা আমার ওপর অনেক অভিমান করে আছে। বলে সামিয়াকে জড়িয়ে ধরার জন্য কাছে যেতে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়।
ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা লেগে খানিকটা কেটে রক্ত বের হতে থাকে। তা দেখে সামিয়া অবাক হয়ে যায়। কি করলো এটা সে? কেমন করে পারলো তার ভালোবাসার মানুষটিকে এভাবে ধাক্কা মারতে? সামিয়া নিজের কাছে নিজেকে ছোট্ট মনে হতে লাগলো। সামিয়ার রাগের মাত্রাটা হয়তো একটু বেশি হয়ে গেছে, তার কারণেই এমনটা হয়েছে। সামিয়া নিজের সকল রাগ অভিমানকে মাটি চাপা দিয়ে আতিকের মাথায় হাত দিতে গেলে আতিক উঠে চলে যায় মাথায় হাত দিয়ে। একটু পর গাড়ি নিয়ে রাগান্বিত হয়ে চলে যায়। সামিয়া চোখ দিয়ে টপ টপ করে অশ্রু জড়তে থাকে। দেওয়ালের সাথে কয়েকবার নিজের হাতকে আঘাত করতে থাকে, কারণ এই হাত কি করে এতটা নিষ্ঠুর হতে পারল। একটু পর আতিকের মা নার্গিস বেগম সামিয়ার রুমে এসে বলতে লাগলো, কি হয়েছে মা? আতিক দেখলাম গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমি কয়েকবার ডাকা সত্ত্বেও জবাব না দিয়ে চলে গেছে। আবার তুমি এসে দেখি রুমে এভাবে কান্নাকাটি করছো। আমার সাথে না বললে কেমন করে বুঝবো তোমাদের ভিতরে কি হয়েছে? সামিয়ার চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে আছে। সামিয়ার এমন চাহনি দেখে নার্গিস বেগম কিছুটা হলেও অনুমান করতে পারছে কিছু একটা হয়েছে বড়সড়। আপনার ছেলে আমার জীবনটা দিনে দিনে শেষ করে দিচ্ছে। আমাকে এখন তার ভালো লাগে না। নার্গিস বেগম বলতে লাগলো, কি হয়েছে? তারপরে একে একে ভার্সিটির সামনে ঘটে যাওয়া সকল ঘটনা বলতে লাগলো সামিয়া। নার্গিস বেগম হতভম্ব হয়ে সামিয়ার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে নার্গিস বেগম কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলছে। নার্গিস বেগম এতদিন যে ভয়টা পাচ্ছিল আজ তা বাস্তবে রূপ নিল। একটু পর নার্গিস বেগম নিজেকে একটু স্বাভাবিক করে সামিয়াকে বলল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, বাকিটা আমি দেখছি। আতিক বাসায় আসলে বলেই আর নার্গিস বেগম হনহন করে রুম থেকে চলে যায়। এটা কি করে সম্ভব? আতিক তো আমার কথা মতো ফারিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমার নতুন করে নিজের পছন্দ বিয়ে করলো। বছর না যেতেই পারিয়ার প্রতি এত টান জাগ্রত হলো। আমি তো ভেবেছিলাম আতিক হয়তো পারিয়াকে ভুলে যেতে পারবে সামিয়াকে বিয়ে করলে। নার্গিস বেগমের মাথায় একটা প্ল্যান আসলো, যা সে কাজে লাগাবে। একটু পরে সামিয়া রুমে চলে গেল আর কোনো কথা না ভেবে। সামিয়া মনমরা হয়ে বসে আছে। নার্গিস বেগমকে দেখে উঠে বসলো। তুমি পারবে আতিককে নিজের আয়ত্তে আনতে আর তোমার প্রতি গভীর মায়ায় ফেলতে। নার্গিস বেগমের এমন কথা শুনে কিছুক্ষণের জন্য সামিয়ার মন আনন্দে আপ্লুত হয়ে যায়। সামিয়া তো এটাই চায়, আতিক শুধু তাকে আঁকড়ে ধরে বাঁচবে, সামিয়ার গভীর মায়ায় জড়িয়ে যাবে। সামিয়া তো আতিকের ভালোবাসা পাওয়ার জন্য এক কথায় পাগল। আমি সব কিছু পারবো আতিকের ভালোবাসা পাওয়ার জন্য। আপনি বলুন কি করতে হবে? কথাগুলো সামিয়া বলছে আতিকের মা নার্গিস বেগমকে। তাহলে শোনো, তোমার একটা বেবি নিতে হবে, যত সম্ভব তাড়াতাড়ি নিতে হবে। আতিককে একটু সময় দেবে। আতিক যা বলে মুখ বুজে সহ্য করবে। প্রথমত তুমি যদি একবার মা হতে পারো, তাহলে আতিক তোমার কথা ভাবতেও নিজের সন্তানের কথা ভেবে হলেও তোমাকে কেয়ারিং করবে। আর এভাবে কিছুদিন কেয়ারিং করার কারণে পারিয়ার প্রতি যে মায়াটা কাজ করছে তা আস্তে আস্তে উঠে যাবে। আতিক যখন তোমাকে কিছু বলবে তখন তা মুখ বুজে সহ্য করতে হবে, কারণ যখন তুমি সব কিছু সহ্য করবে তখন তোমাদের মাঝে আর ঝগড়া কিংবা রাগ অভিমান হবে না। আর এই রাগ অভিমান ভুল বুঝাবুঝির মিথ্যের কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় নিমিষেই। সামিয়া নার্গিস বেগমের প্রতি কথার অন্তরে গেঁথে যায়। আসলেই তো উনি ঠিক কথাই বলেছে। আজকে যা সমস্যা হচ্ছে হয়তো আমার বোঝার দোষের কারণেই হচ্ছে। কারণ আমি আজকে যদি বাসায় আসার পর রাগ আর অভিমান না করতাম, তাহলে আজ আমার আর আতিকের মাঝে রাগারাগি হতো না। নার্গিস বেগম সামিয়ার সকল ভাবনা সেট করে বলতে লাগলো, কি হলো, পারবে তো আমার কথা মতো এগুলো করতে? যদি পারো তাহলে তুমি তোমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে, আর না হলে আস্তে আস্তে আতিককে হারিয়ে ফেলবে। এখন ভেবে দেখো কি করবে। আমি সব করতে পারবো, প্রয়োজন পড়লে আমি আরও গভীরে যেতে পারবো। সব কিছুর বিনিময়ে আমি আতিককে নিজের করে পেতে চাই। আমি চাই আতিক সবসময় আমাকে নিয়ে বিপদ থাকুক। এই তো আমার লক্ষ্মী মেয়েটা, বলে সামিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল। আর মনে মনে বলতে লাগলো, এই তো বাসা, এবার বন্দি হয়েছ আমার খাঁচায়। আমারও জানা আছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। এদিকে আতিক সামনে একটু যেতেই একটা ফার্মেসি থেকে মাথাটা ব্যান্ডেজ করে নেয়। বেশি কাটেনি, তবে মাথায় অনেক ব্যথা পেয়েছে ধাক্কা মেরে ফেলার জন্য। আতিকের মনের মাঝে দুঃখ কষ্টগুলো কালো মেঘের মতো জমা হয়েছে। একদিকে ফারিয়াকে হাতের নাগালে পেয়েও সে তাকে বোঝাতে পারল না। এদিকে সামিয়া তাকে ভুল বুঝল, শেষে আতিকের সাথে এমন খারাপ আচরণ করলো। আতিকের মনের মাঝে কালো মেঘগুলো বৃষ্টি হয়ে জড়তে লাগলো। যত দিন যেতে থাকে ফারিয়ার শূন্যতা তাকে তাড়া করে বেড়ায়। ফারিয়ার দেওয়া প্রতিটা কষ্ট এখন মনে হচ্ছে আতিক গ্রহণ করছে। এটা হয়তো প্রকৃতির চরম বিচার, হয়তো এই বিচার থেকে কেউ রক্ষা পায় না। যে যাকে যা কিছু দিয়ে যতটুকু দিবে প্রকৃতি তা একদিন তাকে ফেরত দেয়, হোক সেটা ভালোবাসা কিংবা কষ্ট। আতিক গাড়িতে একটা রেস্টুরেন্টের সামনে থামিয়ে কল দেয় তার ক্লোজ ফ্রেন্ড নেহালকে।
আতিক কল করতে ওপাশ থেকে বলতে লাগে, কিরে এতদিন পর কল করলে কি মনে করে? তেমন কিছু না, অনেক দিন পর তোদের শহরে এলাম। কোথায় তুই? তুই কোথায় তাই বল। আমি তো 5 স্টার হোটেলের সামনে। আচ্ছা তুই 5 মিনিট ওয়েট কর, আমি আসছি, বলে নেহাল কলটা কেটে দিল। এদিকে মনটা বেজার করে ওদের আগ্রহে অপেক্ষা করতে থাকে নেহালের জন্য। আতিক আজকে প্ল্যান করে অনেক দিন পর সে ড্রিঙ্ক করবে ইচ্ছে মতো। বিয়ের আগে আতিক অনেক ড্রিঙ্কস করতো, ফারিয়ার সাথে বিয়ে হওয়ার পরও করতো। আস্তে আস্তে ফারিয়া আতিককে মদ পান করার ব্যাপারে কোরআনে বর্ণিত বাণীগুলো শোনাতো প্রতিদিন। আস্তে আস্তে আতিক ড্রিঙ্ক করা ছেড়ে দিয়ে নিজেকে বিরত রাখতে শুরু করে। ফারিয়ার বলা বর্ণিত কোরআনের বাণী আর তার গভীর ভালোবাসার পরশে আতিক ড্রিঙ্কস করা একেবারেই ছেড়ে দিয়েছে। অনেকদিন পর আজ আবার ড্রিঙ্ক করবে বলে সিদ্ধান্ত নেয়। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর নেহাল এসে হাজির হলো আতিকের সামনে। দোস্ত আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হলো। আতিকের মাথায় ব্যান্ডেজ দেখে নেহাল অবাক দৃষ্টিতে বলতে লাগলো, তোর মাথায় ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, একটু চোট লেগেছিল তাই ব্যান্ডেজ করেছি। রাত প্রায় 9টা বেজে গেছে। আতিক আর নেহাল বসে আছে রেস্টুরেন্টে। আতিক বলতে লাগলো, নেহাল আজ ড্রিঙ্ক করব, এখন বরং সামান্য কিছু খেয়ে নেওয়া যাক, রাত আরেকটু হলে ড্রিঙ্কস করব। হঠাৎ এতদিন পর ড্রিঙ্ক করবি? সত্যি বলতো কি হয়েছে? নাকি ফারিয়ার সাথে কিছু হয়েছে? তুই যাই বলিস, ফারিয়ার মতো তোকে আর কেউ ভালোবাসতে পারবে না। নেহালের মুখ থেকে ফারিয়া নামক রমণীর কথা শুনে আতিকের বুকের মাঝে চিনচিন ব্যথা করে। নেহাল জানে না ফারিয়ার সাথে আতিকের ডিভোর্স হয়েছে গত 4 মাস। আবার আতিক দ্বিতীয় বিয়ে করেছে সামিয়াকে। আতিক নেহালকে বলতে লাগলো, তেমন কিছু না, অফিসের একটু কাজের চাপ যাচ্ছে। আতিক খাবার মুখে নিতে গেলে ফারিয়ার কথা মনে পড়ে যায়। ফারিয়ার সাথে করা প্রতিটা অন্যায় আতিক নামে পশু উপলব্ধি করতে পারে। ফারিয়াকে আবার ফিরে পাওয়ার তীব্র লোভ জাগ্রত হয় আতিকের মনে। আদৌ কি ফারিয়াকে ফিরে পাওয়া সম্ভব? রাত আর একটু গভীর হলে আতিক ড্রিঙ্ক করার জন্য মেতে ওঠে। নেহাল কাছের গ্লাসে ঢেলে নেয়, আর আতিক বোতল ধরে অনবরত ড্রিঙ্ক করে। আর মনে পড়ে যেতে থাকে ফারিয়ার বলা কথাগুলো। তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে রাস্তার একটা মেয়েকে স্পর্শ করো? তোমার লজ্জা করে না রাস্তায় মেয়েদের এভাবে ডিস্টার্ব করতে? কথাগুলো ভাবছে আর ডক ডক করে গিলতে থাকে। দেখতে দেখতে বোতল অর্ধেক করে খেয়ে ফেলেছে। ফারিয়ার মা অহনা বেগম রুমে যেতে দেখতে পেল ফারিয়া বিছানায় শুয়ে আছে। অহনা বেগমকে রুমে আসতে দেখে ফারিয়া উঠে বসে আস্তে আস্তে। অহনা বেগম ফারিয়ার পাশে বসে মেয়ের মাথায় হাত বুলাতে থাকে। মেয়ের জন্য যে তাদের বড়ই কষ্ট। শ্বশুরবাড়ি থেকে মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে তার ঠাঁই হয়নি। কত ইচ্ছে ছিল মেয়েটার, কিন্তু তা পূরণ হলো না। কথাগুলো অহনা বেগম ভাবতে তার চোখগুলো ভিজে যায়। তা দেখে ফারিয়া বলতে লাগলো, মা তুমি এভাবে কান্না করলে আমার ভীষণ কষ্ট লাগে, মনটা খারাপ হয়ে যায়, বলে ওড়না দিয়ে অহনা বেগমের চোখের অশ্রুগুলো মুছে দেয়। ফারিয়া একটু পর তার মায়ের বুকে মাথা রাখে। তখনই অহনা বেগম বলতে থাকে, তোকে একটা কথা বলার ছিল মা। বলতে পারো, বলে ফারিয়া আদেশ দিল। মা এভাবে তো আর দিন চলবে না। দেখ, নীল ছেলেটা অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে। ছেলেটা চোখে মুখে আর তার কথাগুলোই তা প্রমাণ করে দিচ্ছে। নীল তোকে এতটা ভালোবাসে যে তোর সব কিছু জানা সত্ত্বেও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। এমনকি তোর পেটে বাচ্চা থাকাতেও নীলের পরিচয় বড় করতে চায়। আমি মা হয়ে তোকে বলছি, নীল তোকে সবসময় আগলে রাখবে। আমার যতটুকু মনে হয়, আমার মনে হচ্ছে ছেলেটা তোকে অনেক দিন কষ্ট দিবে না কোনো দিন। আমি চাই তুই আবারও নতুন করে সব কিছু শুরু কর। জীবন কারোর জন্য থেমে থাকে না। আতিককে দেখ, ঠিকই সংসার করছে তোকে রেখেই। তুই কেন পারবি না? তবে আমি তোকে জোর করব না। তুই তোর বাবার সামনে গিয়ে বলবি সঠিকটা। রাজি থাকলে বলবি, আবার না থাকলেও বলবি। তোর মনের বিপরীতে আমরা কোনো সিদ্ধান্ত নিব না। কথাগুলো বলে পারিয়াকে ধরে নিয়ে গেল অহনা বেগম। এদিকে নীল অধীর আগ্রহে বসে আছে কখন পারিয়া নামক রমণী আসবে। আবার মনের একরাশ ভয় বিরাজ করছে। নীল পড়ে গেছে কঠিন সিচুয়েশনে। তার জন্য কি অপেক্ষা করছে তার একমাত্র উপরওয়ালাই ভালো জানে। নীলের কাছে এটা মনে হচ্ছে পরীক্ষার হলরুম। প্রশ্ন না পাওয়া পর্যন্ত সে বুঝতে পারবে না তার পড়া প্রশ্নগুলো এসেছে কিনা। একটু পর গুটিসুটি পায়ে নীলের সামনে হাজির করলো পারিয়াকে। নীলের সামনাসামনি পারিয়া বসে আছে। আমিন সাহেব মেয়েকে উদ্দেশ্য করে বলল, মা আমরা তোমার মনের বিপরীতে যাব না, এমনকি নীলও যেতে পারবে না। তুমি তোমার মনের ভিতরের কথাটা শুধুমাত্র আমাদের সামনে বলো। নীল অনেকটা ঘাবড়ে রয়েছে, তবে তার মনোবল অনেক বেশি। সে এই কঠিন পরীক্ষা জিতবেই। সবাইকে চমকে দিয়ে ফারিয়া বলতে লাগলো, আমি এই বিয়েতে রাজি। ফারিয়ার মুখ থেকে রাজি কথাটা শুনে নীলের মুখে আর ঠোঁটের মাঝে একরাশ হাসির ছাপ দেখা যায়। হয়তো এটা চরম ভালোবাসার এক সুখের হাসি। ফারিয়ার পরিবারের সবার মুখেও হাসি। অহনা বেগম বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করি।
একটু পর আমিন সাহেবও রুমের দিকে চলে যায়, আর এদিকে ফারিহা নীল দুজনের লজ্জায় মাথা নিচু করে বসে আছে। নীল একটু গলা খাঁকিয়ে ফারিহাকে বলল, কালকে রেডি হয়ে থেকো, ভার্সিটিতে তোমাকে রেখে আসবো। আর কিছুদিন পর থেকে ভার্সিটি যাওয়া সম্ভব হবে না তোমার পক্ষে। ফারিহা নীলের সামনে মুখ তুলতেই যেন কেমন লজ্জা পাচ্ছে। এই মানুষটাকে যে বড্ড ভালো মানুষ, না হলে আমার মতো একটা মেয়ের পিছনে দিনের পর দিন এভাবে পড়ে থাকতো না। যে মানুষটা দিনের পর দিন তাকে সকল বিপদ থেকে রক্ষা করেছে, খারাপ সময় তার পাশে এসে দাঁড়িয়েছে, রাজি না হওয়ার সাধ্য কি আদৌ আছে ফারিহার? হয়তো নেই। একটু পর ফারিয়ার মা নাস্তা দিয়ে আসলো নীলের জন্য। নীল সামান্য খাওয়ার পর আর খায় না। অহনা বেগম নীলকে বলতে লাগলো, কি হলো বাবা, নাস্তা কি ভালো হয়নি? আসলে আন্টি অনেক সুন্দর হয়েছে, একটু আগেই তো অনেক রকমের ফল আর বিস্কুট খেলাম, তাই পেট ভরে আছে। আমাকে আন্টি বলবে না কেমন, আমি তোমার মায়ের মতো, তাই আমাকে মা বলে ডাকলে আমি খুশি হব। নীল বলল, আচ্ছা, আজকে থেকে মা বলবো। একটু পর আমিন সাহেব আসলো। তারপর নীলকে উদ্দেশ্য করে বলল, তোমার বাবা মায়ের সঙ্গে যদি একটু কথা বলিয়ে দিতে পারতে তাহলে বেশ ভালো হতো। নীল তার মা বাবার কন্ট্যাক্ট নাম্বার দিল। আগামীকাল তারা লন্ডন থেকে দেশে ফিরবে, তাই নীল বলল আগামীকাল তারা দেশে ফিরবে, তারপর আপনারা সকলে আমাদের বাসায় যাবেন, তখন যা বলার কিংবা জানার আছে সরাসরি জেনে নেবেন। আমি চাই আমার পরিবারকে এনে তখন পারিয়াকে নিয়ে যাব। আমিন সাহেব নীলের কথা শুনে খুশি হয়, কারণ দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে তারপর বিষয়টা এগিয়ে নিয়ে গেলে পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকবে না। আমিন সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালো। একটু পরেই নীল আমিন সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমি কি পারিয়ার সাথে আলাদা করে একটু কথা বলার জন্য সময় পেতে পারি? তবে আপনার মতামত না দিলে কোনো সমস্যা নেই। অহনা বেগম আমিন সাহেব নীলকে পারিয়ার সাথে তার রুমে নিয়ে যেতে বলে। একটু পর পারিয়া তার সাথে নীলকে নিয়ে যায় রুমে। রুমটা একটু অগোছালো রয়েছে, তাই পারিয়া একটু তাড়াতাড়ি করে সব কিছু গোছাচ্ছে। একটু বেশি তাড়াহুড়া করতে গিয়ে পারিয়া বেডের উপর থেকে পড়ে যেতে নিলেই নীল খপ করে তাকে ধরে ফেলে। আর পারিয়া অপলক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। পারিয়া হয়তো একটুর জন্য বেঁচে গেল। আজ নীল যদি তাকে না ধরতো তাহলে পেটে থাকা বেবির যে কী হতো। হয়তো পারিয়া তার সন্তানকে শেষ রক্ষা করতে পারতো না। নীল পারিয়ার কোমর চেপে ধরে তাকে ধরে আছে, আর দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রয়েছে, আর মনে হচ্ছে এই চোখ জোড়া কত চিরচেনা, কত পরিচিত তারা দুজন দুজনের। নীল নিজেকে একটু স্বাভাবিক করে রাগান্বিত কণ্ঠে বলল, এই স্টুপিড মেয়ে, সবসময় তো তাড়াহুড়ো করো কেন? হ্যাঁ, আর একটু হলে কি হয়ে যেত? নীলের কথা শুনে পারিয়া সকল ঘোর কাটে। নিজের দিকে তাকিয়ে যা দেখলো তা দেখার জন্য পারিয়া নিজেকে প্রস্তুত করেনি। নীল তাকে পাজাখোলা করে ধরে আছে কোমরে হাত দিয়ে। একটু পর পারিয়াকে ছেড়ে দিলে পারিয়া আবারও লজ্জা পায়। ফারিয়া নিজেকে বলছে, এই লোকটার কথা একটু রসকস নেই, সবসময় আমাকে বকা দেয়। কথাগুলো অভিমানী সুরে বলতে থাকে পারিয়া। এদিকে নীল এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত পেয়ে যাবে কখনো কল্পনাও করেনি। পারিয়া কোনোদিন না বলে নীলকে বসতে বলে। নীল একটু মুচকি হাসি দিল। তা দেখে পারিয়া মুখটা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। হয়তো সে লজ্জা পেয়েছে। নীল বলতে লাগলো, আমি তোমার সাথে একান্ত কিছু কথা বলতে চাই, তাই এখানে আসা। হ্যাঁ, বলতে পারেন। তারপর নীল বলল, আমি চাই না তোমাকে জোর করে বিয়ে করতে। তুমি না করলে আমি হয়তো অনেক কষ্ট পাবো, এর বেশি কিছু না। আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই, তাই তোমাকে বিয়ে করতে চাই। পারিয়া বলল, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি আর রাজি হয়েছি। এই বিষয়ে আমার কোনো সমস্যা নেই, তবে একটা সমস্যা। পারিয়ার মুখ থেকে সমস্যার কথা শুনে কিছুক্ষণের জন্য ভাবতে থাকে, কি এমন সমস্যা? পারিয়াকে নিজের করে না পাওয়া পর্যন্ত নীলের মন থেকে হয়তো ভয়টা কাটবে না। নীল নিজেকে একটু স্বাভাবিক করে বলল, কি সমস্যা? তখনই পারিয়া বলল, আমি চাই আমার পেটে থাকা বাচ্চাটা পৃথিবীর আলো দেখার সাথে সাথে আতিকের সাথে আমার ডিভোর্সটা আইনগতভাবে কার্যকর করতে। আমি চাই না আমার পেটে থাকা বাচ্চাটা যে আতিকের, এই কথাটা আতিক কোনোদিন যেন জানতে না পারে, বিশেষ করে তার জ্ঞান বুদ্ধি জাগ্রত হওয়া পর্যন্ত। আতিক যদি জানতে পারে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। কথাগুলো বলতে বলতে পারিয়ার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নীল পকেট থেকে টিস্যু বের করে পারিয়ার চোখ থেকে জল মুছে দেয়। এখন তুমি আমার, তাই আমি তোমাকে কোনোদিনও চোখে জল ফেলতে দিতে পারি না। তোমার ভালো খারাপ সময়ে আমি পাশে থাকার দায়িত্ব। আর তোমাকে এত চিন্তা করা লাগবে না, আমি সব কিছুর ব্যবস্থা করব। এখন যদি করা যেত তাহলে আমি আইনগতভাবে ডিভোর্সটা কার্যকর করাতাম, কিন্তু এখন তো সম্ভব না। এই সন্তানটা নীল চৌধুরীর, এটা মাথায় রাখবে আজকে থেকে। নিজের প্রতি খেয়াল রেখো এই কয়েকদিন, তারপর তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, তখন সব কিছু আমিই দেখে রাখবো। একটু পর নীল পারিহার চোখ জোড়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আকাশে বাতাসে উঠছে শিউলি ফুলের গন্ধ। ভালোবাসার নেই কোনো পাপ, তাহলে লোকে কেন বলে মন্দ? লোকের
কথা দিও না কান, লোকে তো বলবেই মন্দ, তার সত্ত্বেও তোমার আমার ভালোবাসা চিরকাল চলবেই। একটু পর নীল পারিয়াকে বলে, আজ উঠি, কালকে তুমি রেডি হয়ে থেকো ভার্সিটি যাওয়ার জন্য। আমি তোমাকে নিয়ে যাব, আর যদি যেতে ইচ্ছা না হয় তাহলে আমার নাম্বারে কল দিয়ে জানিয়ে দিবে, কেমন? পারিহা বলে, আচ্ছা। নীল চলে যেতে নিলে পারিয়া বলে, একটু শুনুন। নীল পিছনে ফিরতে পারিয়া বলে, সাবধানে বাসায় যাবেন, তারপর আমার নাম্বারে একটা কল দিয়েন। পারিয়ার মনে হয়তো নীলের জন্ম ভালোবাসার জন্ম নিচ্ছে, আর নেওয়ারই তো কথা। যে মানুষ পারিয়ার খারাপ সময়ে পাশে রয়েছে তার প্রতি একটু হলেও মায়া জন্মানোর কথা। নীল পারিয়ার রুম থেকে মুচকি হাসি দিয়ে চলে যায়। আজ তার জীবনের একটা স্মরণীয় দিন। নীল পেরেছে তার ভালোবাসাকে জয় করতে। অহনা বেগম ও আমিন সাহেবের থেকে বিদায় নিয়ে রওনা দিল বাসার দিকে। নীল চলে যাওয়ার পর অহনা বেগম ও আমিন সাহেব বলতে লাগলো, মেয়েটাকে নিয়ে আমরা অনেক চিন্তায় ছিলাম। যাক, শেষেমেশে একটা হীরার টুকরা ছেলে পেলাম। জানা ছিল না নীলের মতো ছেলে পৃথিবীতে আছে, যেখানে আমাদের পারিয়ার জন্য সব কিছু করতে পারবে। উপরে একজন আছে যিনি সব কিছু দেখেন এবং শোনেন। তিনি কাউকে নিরাশ করেন না, যা কেড়ে নেয় তার থেকে উত্তম কিছু দান করে। নীলের মতো একজন জীবনসঙ্গী পারিয়া পাবে তা আমাদের কল্পনায় ছিল না। আমরা তো ভেবেছিলাম বাকিটা জীবন হয়তো মানুষের কোট কথাই শুনতে হবে, আমাদের শহরে আর যাওয়া হবে না। নিয়তি কখন কাকে কোথায় নিয়ে যায় বোঝা বড্ডই বেশি কঠিন। পারিয়ার রুমে বসে আছে। ইস, আজকে কি হয়ে গেল, পড়ার আর সময় পেলাম না, নীলের সামনে পড়তে হলো। কথাগুলো ভাবতে ভাবতে পারিয়ার মুখের মাঝে ঠোঁটের কোণে একটা হাসির জলকানি চলে আসে। পারিয়ার সামনে থাকা ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই পারিয়া চমকে ওঠে। তার ঠোঁটের কোণে এমন হাসি কতদিন সে দেখেনি তা মনে পড়ে না। হয়তো যেদিন প্রেগনেন্ট ধরা পড়ে সেদিন শেষবারের মতো এমন ঠোঁটে হাসি ফুটেছিল, তবে সেই হাসিটা স্থায়ী হয়নি। আতিক তারের সেই হাসিটা চিরস্থায়ী করতে চায়নি, তাকে ঠেলে দিয়েছিল একরাশ দুঃখ, যন্ত্রণা আর অন্ধকার জীবনে। পারিয়া সকল গোড় কাটিয়ে তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো নীল কল করেছে। হ্যালো পারিয়া, আপনি বাসায় পৌঁছে গেছেন? হ্যাঁ, কেবলমাত্র আসলাম। তুমি কি করছো? পারিয়া বলল, তেমন কিছু না, বসে আছি। আপনি? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসলাম। অনেকক্ষণ কথা বলার পর দুজনে ফোনটা রেখে দেয়। আতিক নিমিষে বোতল অর্ধেক করে দিল। তা দেখে নেহাল বলতে লাগলো, কি রে আতিক, এত খাচ্ছিস কেন? এত বেশি খেলে তো বাসে যেতে পারবি না। কিন্তু আতিক নেহালের কথায় কান না দিয়ে নিজের ইচ্ছে মতো অনবরত ডোক গিলতে লিখল। আতিকের মনে যে বড্ড বেশি কষ্ট। পারিয়া শূন্যতা দিনের পর দিন তাকে তাড়া করে বেড়ায়। হয়তো এটা প্রকৃতির বিচার, এর থেকে কেউ রক্ষা পায় না। নেহাল মাত্র 2 গ্লাস খাওয়ার আগে আতিক পুরোটা শেষ করে দেয়। এটা কি করলে আতিক? আতিক ডুলতে ডুলতে বুল বকা শুরু করে। পারিহা, আমাকে মাফ করে দাও। তোমার শূন্যতা যে আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমি বুঝতে পারিনি দ্বিতীয় বিয়ে করার পর তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মিস করব। তোমাকে এতই মায়ায় জড়িয়ে ফেলবো একটু বুঝতে পারিনি। কারণ সে আজ অনেকটাই ড্রিঙ্ক করেছে, যা এর আগে কোনোদিনও করেনি। নেহাল কিছুটা হলেও আজ করতে পারে। পারিহার সাথে আতিক বড় কোনো অন্যায় করেছে। আতিক তাহলে কি সত্যিই বলে দ্বিতীয় বিয়ে করেছে? না, এটা হতে পারে না। পারিহা মেয়েটা তো অনেক ভালো, তাহলে আবার দ্বিতীয় বিয়ে কেন করবে? কথাগুলো নেহাল আনমনেই ভাবতে শুরু করে। নেহাল অল্প পরিমাণে ড্রিঙ্কস করছে, তাই তার কোনো সমস্যা হচ্ছে না। একটু পর বিল পরিশোধ করে নেহাল আতিককে ধরে নিচে নেমে গাড়িতে বসে। আর আতিক অনবরত বুল বকতে থাকে। আতিকের মুখ থেকে শুধু পারিয়া নামক রমণীর কথাই উচ্চারিত হচ্ছে। রাত প্রায় 2টা বেজে গেছে। সামিয়া আতিকের জন্য অপেক্ষা করছে। ফোন দিলেও কোনো লাভ হয় না, ফোনটা বন্ধ। সামিয়ার মনের মাঝে এক অজানা ভয় কাজ করছে। আতিকের কোনো বিপদ হলো না তো? কথাগুলো ভাবতে সামিয়া পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। এইদিকে ছেলের জন্য নার্গিস বেগমের দুশ্চিন্তার শেষ নেই। রাত 2টা 40 মিনিটে গাড়ির শব্দ পেয়ে সামিয়া একটু শান্তি পেল। নার্গিস বেগম দোতলা থেকে নিচে নেমে এলো। সামিয়া ও সাথে আসেই গাড়িটা থামিয়ে দেখতে পায় কেউ একজন তাকে দৌড়ে নামিয়ে আনছে, আর বারবার পারিহার কথা বলছে। তা শুনে নার্গিস বেগম হতভম্ব হয়ে আছে। কি হচ্ছে আতিকের সাথে? একটু পর নেহাল আতিককে নিয়ে তার রুমে দিয়ে যায়। সামিয়া আতিকের এমন হাল দেখে কান্নায় ভেঙে পড়ে। একটু পরে নার্গিস বেগম নেহালকে একটা রুম দেখিয়ে দিয়ে আসে রাতটুকু থাকার জন্য। অনেক রাত হয়েছে, তার নেহালও থেকে যায়। হঠাৎ সামিয়া আতিকের সামনে নিজেকে অপরাধী ভাবতে থাকে। নিজেকে সে যদি আজ আতিকের সাথে খারাপ ব্যবহার করত, তাহলে হয়তো আতিকের এমন হাল হতো না। সামিয়া আতিককে বুকে জড়িয়ে নেয়, কিন্তু আতিক একের পর এক ভুল বকতেই থাকে। তার মুখ থেকে বারবার পারিয়া নামটা উচ্চারিত হচ্ছে। অনেকক্ষণ পর আতিক পারিয়ার বুকে ঘুমিয়ে পড়ে। তা বুঝতে পেরে সামিয়া বেডে শুইয়ে দেয়। রাত অনেক হয়েছে, সামিয়ার কিছুতেই ঘুম আসছে না। তার মনের মাঝে এক অজানা ভয় কাজ করছে। সামিয়া আতিকের মাথায় হাত বুলিয়ে দেয়।
সামিয়া অনেকবার চেষ্টা করার পরও আতিকের পাশে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেছে। সামিয়া উঠে আতিকের দিকে তাকিয়ে উঠে চলে যায় ব্রেকফাস্ট রেডি করতে। সকালে নাস্তা রেডি করে আতিকের জন্য রুমে নিয়ে যায়। একটু পর আতিককে ডাকতে থাকে। আতিক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অনেকবার ডাকার পর আতিক উঠতে চেষ্টা করলেও তার অনেক ব্যথা পায় মাথায়। মনে হচ্ছে তার মাথাটা বার হয়ে আছে। কয়েকবার ওঠার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। তা দেখে সামিয়া আতিককে উঠতে না করে। সামিয়া আতিককে টেনে হেঁচড়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে আতিককে কোনো রকমে ফ্রেশ করে নিয়ে আসে রুমে। তারপর আতিক বেডে হেলান দিয়ে বসে থাকে আর সামিয়া তাকে খেতে দেয়। সামান্য একটু খেয়ে এসে আর খায় না। সামিয়া বারবার আতিকের দিকে তাকায় আর তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে থাকে। আতিক বুঝতে পারে সামিয়া তার সাথে খারাপ ব্যবহার করার কারণে অনেক কষ্ট পেয়েছে। আতিক আর কোনো রকম দেরি না করে সামিয়াকে বুকে টেনে নেয়। সামিয়া অনেক কান্না করতে থাকে আতিকের বুকে মাথা রেখেই। নার্গিস বেগমকে দরজায় টোকা মারতে দেখে সামিয়া আতিকের কাছ থেকে নিজেকে সরিয়ে চোখের অশ্রুগুলো ওনা দিয়ে মুছে নেয়। তারপর দরজা খুলে দেয়। নার্গিস বেগম ভিতরে এসে ছেলের পাশে বসলো। এদিকে সামিয়া নার্গিস বেগমের জন্য নাস্তা আনতে যায়। ছেলের এমন হাল দেখে নার্গিস বেগম হতভম্ব হয়ে যায় আর ছেলেকে অনেক বোঝাতে লাগে। আতিক মায়ের সামনে বুঝতে পারলে তার মনের ভিতরে যে পারিয়ে শূন্য তাকে প্রতিনিয়ত তাড়া করে দিচ্ছে। আতিক তো আর ইচ্ছে করে এমনটা করছে না। একটু পর সামিয়া শাশুড়ির জন্য নাস্তা নিয়ে আসে আর সামিয়া বসলো আতিকের পাশে। নার্গিস বেগম ছেলেকে বোঝাতে লাগলো, দেখো তুমি একটা মেয়েকে বিয়ে করেছ, তাকে সুখে রাখা তোমার দায়িত্ব। এখন তুমি যেগুলো করছো এগুলো একদমই ভুল করছো। কথাটা বলে নার্গিস বেগম রুম থেকে হনহন করে চলে যেতে থাকে। সামিয়া আতিকের পা জড়িয়ে ধরে মাপ চাইতে থাকে কালকের করা ভুলের জন্য। আতিক মুচকি হেসে বলল, ওকে বেবি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সামিয়া অনেক খুশি হয়, কিন্তু সামিয়ার মাথার ভিতরে নার্গিস বেগমের বলা প্রতিটা কথায় ঘুরপাক খেতে থাকে। সামিয়া একটু আতিককে রেখে চলে যায় নার্গিস বেগমের রুমে। নার্গিস বেগমের রুমের সামনে এসে সামিয়া বলল, আসতে পারি মা? নার্গিস বেগম গল্পের বই পড়ছিল। বইটা বন্ধ করে ভিতরে আসার অনুমতি দেয়। বৌমা, আমার রুমে আসার জন্য তোমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তারপর সামিয়াকে বসতে বলল। সামিয়া নার্গিস বেগমকে বলল, এখন তো আতিককে একটু নর্মাল লাগছে মা, মনে হচ্ছে স্বাভাবিক আছে। তবে আমার খুব ভয় করছে। কালকে সারা রাত আপনার ছেলে ফারিয়ে ফারিয়ে বলে গেছে। আর কিছুদিন দেখি আতিক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কি না, না হলে অন্য ব্যবস্থা নেব। তুমি একদম চিন্তা করো না। অন্য ব্যবস্থা বলতে বুঝলাম না। কথাগুলোই সামিয়া বলছে। নার্গিস বেগম মনে মনে বলতে থাকে, সোজা আঙ্গুলে কোনো কিছু না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। দরকার পড়লে পারিয়া নামক অভিশপ্ত মেয়েকে সারা জীবনের জন্য শেষ করে দিব। আমার একটু হাত কাঁপবে না। নার্গিস বেগম পারে না এমন কোনো কাজ নেই। যেভাবে তাড়িয়েছি পারিয়াকে আতিকের জীবন থেকে, নিজের সকল ভাবনার বোর কাটিয়ে নার্গিস বেগম সামিয়ারকে বলল, তুমি বুঝবে না, সময় হলে সব কিছু বলবো তোমাকে। আপাতত তোমাকে যে কাজগুলো দিয়েছি তা শুরু করে দাও। মনে রাখবে, যদি কাজগুলো ঠিকঠাক করতে পারো তাহলে আতিককে নিয়ে কোনো ভয় নেই। আর যদি না পারো তাহলে কিন্তু সব কিছু বিপরীতে যাবে। কথাটা মনে রেখো। বলে নার্গিস বেগম অট্ট হাসিতে সামিয়ার অজান্তেই। একটু পরে সামিয়া চলে যায়। শুরু হয় নার্গিস বেগমের বলা কথা অনুযায়ী প্রতিটা কাজ একে একে করা। আতিকের কাছে গিয়ে নিজের কোলের উপর আতিকের মাথা রাখে। তারপর আতিকের কপালে একটা চুমু দেয়। আতিকের মনে পড়ে যেতে লাগে ফারিয়ার কথা। ফারিয়ার আতিকের কোলে মাথা রাখত আর আতিক আলতো করে তার কপালে চুমু এঁকে দিত। আতিক বিরক্ত হয়ে স্বামীকে কোল থেকে মাথা সরিয়ে নিয়ে বলতে থাকে, আমার এসব একদম ভালো লাগে না। প্লিজ তুমি আমার কাছ থেকে একটু দূরে সরে বসো। সামিয়ার প্রথম প্ল্যানটা ভালো লাগলো না, কিন্তু সামিয়া যা করলো এতে করে আতিকের মনে পড়ে যায় ফারিয়ার স্মৃতিগুলো। নিজের স্বামীর মুখ থেকে দূরে সরে বসো কথাটা শুনে সামিয়ার মনটা বিষণ্ণতায় ভরে যায়। কষ্টের ভিতর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার ভিতরটা। সামিয়া খুঁজতে থাকে আতিক কেন বিরক্ত হলো, কিন্তু সে কোনো কারণ খুঁজে পায় না। পাবেই বা কী করে? একজনের মনের ভিতরের অবস্থা তো শুধু সে নিজেই জানে। বাকিরা হাজার চেষ্টা করলেও তা জানতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সে প্রকাশ না করে। সামিয়া রুম থেকে টানা পায়ে বেরিয়ে গেল। তা দেখে আতিক বুঝতে পারলো সামিয়া তার ভালোবাসার চাদরে আতিককে জড়াতে চাচ্ছে। আতিক বুঝতে পারে সে সামিয়ার সাথে কাজটা ঠিক করেনি মোটেও। সামিয়ার জন্য তার কষ্ট অনুভব হয়। আতিক নিজেও বুঝতে পারছে না কেন বারবার তার পারিয়ার কথা মনে পড়ে। তাদের মাঝে ভুল বুঝাবুঝি আর ঝগড়া সৃষ্টি হয়। হয়তো এটা প্রকৃতির বিচার। আতিক তাকে মনে না করতে চাইলেও মনে পড়ে যাচ্ছে। আতিক নিজেও বুঝতে পারছে না এখন তার কী করা উচিত। এদিকে সামিয়া দৌড়ে চলে যায় নার্গিস বেগমের রুমে। কান্নায় ভেঙে পড়ে সামিয়া। নার্গিস বেগম সামিয়াকে একটু শান্ত করে বলল, কি হয়েছে? সামিয়া সব কিছুই বলে। নার্গিস বেগম চমকে উঠল। বুঝতে পারলো তার ছেলের পরিণতি কী হতে চলছে। তার ভিতরেও একরাশ ভয়ের ছাপ জন্ম নেয়।
তবে বিষয়টা কাউকে বুঝতে দিল না। নার্গিস বেগম নিজে জানে সে নিজে এখন ভেঙে পড়লে বিষয়টা কতটা বিপজ্জনক হবে। সামিয়াকে ধৈর্য সহকারে থাকতে বলে। আতিক যতই অপমান বা কষ্ট দিক, সামিয়া যেন মুখ বুজে সহ্য করে। সামিয়া আদৌ কি পারবে আতিককে তার মায়ের জালে জড়িয়ে সুখে শান্তিতে সংসার করতে, নাকি তার জন্য ভয়াবহ কোনো শাস্তি অপেক্ষা করছে? সামিয়া আতিকের কাছে গিয়ে বসলো। মনের ভিতরে আছে তার হাজারো রাগ অভিমান, কিন্তু নার্গিস বেগমের কথা মতো সে আতিককে নিজের জালে ফেলতে চাচ্ছে। আতিক সামিয়াকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ সামান্য একটু বকা দিলে সে অভিমান করে রাত দিন পার করে দেয়, আর আজ কিনা সে আমাকে কিছুই বলল না। আতিক এক প্রকার স্বস্তি পায়, সামিয়ার কাছে সরি বলল। সামিয়া হাসি মুখে বলল, আমি তোমার স্ত্রী, এতটুকুই যদি সহ্য না করতে পারি তাহলে আমি কেমন স্ত্রী? সামিয়ার ভিতরটা আতিকের উপর অভিমান করলেও উপরটা সামিয়া স্বাভাবিক করে রেখেছে। তাকে যে এই কঠিন পরীক্ষায় জিততেই হবে। আদৌ কি পারবে এই কঠিন পরীক্ষায় জিততে? এদিকে নীলের মা বাবা দেশে ফিরবে। একটু আগে নীলের বাবা ইমতিয়াজ চৌধুরী ফোন করে নীলকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে বলেছে। নীল ড্রাইভারকে সাথে নিয়ে এয়ারপোর্টে গিয়ে দেখলো তারা অপেক্ষা করছে। একটু পরে গাড়িতে করে তারা সকলেই বাসায় পৌঁছে যায়। ফ্রেশ হয়ে যে যার রুমে চলে গেল। নীল রুমে বসে বসে ল্যাপটপে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল। তখনই তার রুমে আগমন ঘটে ইমতিয়াজ চৌধুরীর। কিরে নীল, অফিসের কাজ কেমন চলছে? বাবার কথা শুনে সে বলল, অনেক ভালো ড্যাড। বসো ড্যাড, বলে ল্যাপটপটা বন্ধ করে ফেলল। নীল, বাবা, তোমার মা আর আমি ঠিক করেছি আমার বন্ধুর মেয়ে মায়েশার সাথে তোমার বিয়েটা দিয়ে আত্মীয়তা আরও ভালো করে নিব। নীল তো কিছুক্ষণের জন্য চমকে গেল। তার ড্যাডকে এখন কি করে বলবে? সে যে আগে থেকে পারিয়াকে বিয়ে করবে বলে সব কিছু পাকাপাকি করে ফেলেছে। নীল ছোট থেকে আজ পর্যন্ত তার বাবার মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলেনি, তবে আজকে এক প্রকার বাধ্য হলো। না মানে ড্যাড, তুমি কি এত মানে করছো? যা বলবা ক্লিয়ার করে বলো। তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? হ্যাঁ ড্যাড, আছে। তাহলে চলো আগামীকাল তাদের বাড়ি কথাবার্তা বলে দিনক্ষণ পাকা করে ফেলি। ড্যাড, একটু সমস্যা আছে। তারপর নীল তার বাবাকে পুরো ঘটনা বলল। নীলের বাবা কথা শুনে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে থাকে। তারপর বলল, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই। এটা কেমন করে সম্ভব? তুমি হলো চৌধুরী পরিবারের একমাত্র আদরের ছেলে। যেদিন থেকে তুমি পৃথিবীতে আসলে সেদিন থেকে তুমি সোনার চামচে মুখে দিয়ে পৃথিবী দেখলে। আজ পর্যন্ত তুমি যা চেয়েছো তা নিমিষে এনে দিয়েছি, কিন্তু আজ তুমি যেটা আমার কাছে চাইলে এটা আমি বাবা হয়ে কেমন করে দিব? তাছাড়া তুমি একজন এই শহরের টপ বিজনেসম্যান, সবাই তোমাকে এক নামে চেনে, মিস্টার নীল চৌধুরী। তোমার বিয়ের কথা বললে শহরের মেয়েরা ভিড় জমিয়ে দিবে, আর তুমি শেষে কিনা একটা ডিভোর্স আর প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিলে। সি নীল, এতদিন আমি ভাবতাম তুমি বুদ্ধিমতী। নীল বলতে লাগলো, বাবা, আমি বিয়ে করলে ফারিয়াকেই করব। আমি জানি তোমরা আমাকে ছোট থেকেই কোনো কিছুর ঘাটতি রাখোনি, সবার আগে সকল আবদার পূরণ করেছ। বাবা হিসেবে তুমি আমার কাছে অনেক সম্মানের। বাবা, সত্যিকারের ভালোবাসার কাছে জাত বেজাত কোনো কিছুই না। আমি ফারিয়াকে সত্যিকারের ভালোবাসি, না হলে এই শহরের এত মেয়ে থাকতো ওকেই কেন বা ভালো লাগলো? আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। এর আগে জানতামও না ভালোবাসা কাকে বলে, কিন্তু আমি প্রথম একটা মেয়েকেই ভালোবেসেছি, আর আমার তাকেই লাগবে। সব কিছুর বিনিময়ে হলেও ওকে আমার লাগবে। আর কি বললে? ডিভোর্সি? কেন বাবা? একজন ডিভোর্স মেয়ে কি মানুষ মানুষ না? জানো বাবা, একজন ডিভোর্সি মেয়ে কত অসহায়। একজন ডিভোর্সি মেয়ে সমাজের মানুষের কাছে কত অবহেলিত, কতটা কূটকথা শুনতে হয়। যদি মেয়েটাকে কোনো কারণ ছাড়া তার স্বামী ডিভোর্স দেয়, তখন সমাজের মানুষ কি বলে জানো? বলবে মেয়েটার স্বভাব চরিত্র ভালো না, বিয়ের পরও হয়তো অবৈধ সম্পর্ক ছিল। না হলে এমনি এমনি কেউ কাউকে ডিভোর্স দেয় নাকি? সমাজের মানুষ একটুও সত্য মিথ্যা যাচাই করতে চায় না। আমি একজন অসহায় মেয়ের পাশে দাঁড়াতে চাই সারা জীবন। এবার আসি তার পেটে থাকা বাচ্চার কথা। মানলাম ওটা আমার সন্তান না, অন্য কারো। যদি আমি বা আমরা তাকে আমাদের পরিচয় দিয়ে বড় করে তুলি, তাকে একটা পরিচয় দিই, এতে কি আমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তাকে এতিমের পরিচয় বড় হওয়া লাগবে না, সেও অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। তাকে কেউ কোট কথা বলবে না, আর যারা সন্তানও বলতে পারবে না। নীলের কথা শুনে ইমতিয়াজ চৌধুরীর চোখের কোণে জল টলমল করছে। সে উপলব্ধি করতে পারে একটা ডিভোর্সি মেয়ের অসহায়ত্ব, অবহেলার জীবনকে, আর একটা পরিচয়হীন শিশুর জীবনযাপন সম্পর্ক সে বুঝতে পারে। সে তো এর আগে এসব বিষয় নিয়ে কখনো এত গভীরভাবে ভাবেনি। নীল এর আগে তার বাবার মুখোমুখি কখনো এভাবে কথাও বলেনি। নীলের অনেক খারাপ লাগে তার বাবার সামনে এমনভাবে কথাগুলো বলতে, তবুও এক প্রকার বাধ্য হয় বলতে।
হয়তো ভালোবাসার টানে, না হয় একজন সৎ পুরুষ হিসাবে। ড্যাড, পারলে আমাকে মাফ করে দিও। আমি চাইনি কথাগুলো এভাবে বলতে, বিশ্বাস করো। রুম থেকে চলে যেতে নিলে ইমতিয়াজ চৌধুরী নীলকে পড়ে, দাঁড়াও। নীল পিছন ফিরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীল, তুমি যে আমার ছেলে তার পরিচয় আজকে দিলে, ছেলে হয়ে বাবার চোখকে নতুন করে আলোকিত করে দিলে। আমি তোমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিব। আগামীকাল আমরা তাদের বাসায় যাব, কিংবা তারা আসবে। নীল বলল, ড্যাড, আই লাভ ইউ সো মাচ। ওরা আমাদের বাসায় আসতে চায়। ওকে মাই সন, কিন্তু একটা সমস্যা রয়েই গেছে। কী সমস্যা? সমস্যাটা হলো তোমার মমকে নিয়ে। তাকে রাজি করানো এতটা সহজ হবে না। নীল নিজেও জানে তার মমকে রাজি করানো কতটা কষ্টের। তবে নীলকে যে পারতেই হবে, তা না হলে যে পারিয়াকে নিজের করে পাবে না। আদৌ কি পারবে নীল তার মমকে প্রস্তাবে রাজি করাতে? একটু পর নীল আর ইমতিয়াজ সাহেব চলে গেল রাতে ডিনার করতে। রাতের ডিনার টেবিলে নীল আর ইমতিয়াজ সাহেব অপেক্ষা করছে নীলের মা সাদিয়া বেগমের জন্য। কি নীল, বাবা আজ এত তাড়াতাড়ি ডিনার করতে চলে আসছো? নীল হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলে, 11টা 20 বাজে। অন্য সময় তারা 12টার সময় ডিনার করে। নীল বলল, মম, অনেকদিন পর তো, তাই ভাবলাম আজ তাড়াতাড়ি ডিনার করে তোমার আর ড্যাডের সাথে জমিয়ে গল্প করব, অনেক রাত পর্যন্ত। ওকে বলে সাদিয়া বেগম ডিনার টেবিলে বসে পড়ে। নীলের মনে একটা চিন্তা, কীভাবে তার মমকে রাজি করাবে এই প্রস্তাবে। তা বলো নীল, তোমার বিজনেস কেমন চলছে? আলহামদুলিল্লাহ মম, সব কিছু ঠিকঠাকই চলছে। তবে তবে কি? কোনো সমস্যা হলে বলতে পারো, আমরা সব সময় তোমার পাশে আছি, তোমার বন্ধুর মতো। সো সব কিছু ক্লিয়ার করে বলো। তুমি তো ভালো করেই জানো তোমার মম ক্লিয়ার করার কথা পছন্দ করে। নীলের মনে একরাশ ভয় কাজ করছে। যদি তার মম কোনোভাবে যে এই প্রস্তাবে রাজি না হয়, তবে নীলকে যে পারতেই হবে তার মমকে যে কোনোভাবে রাজি করাতে। না মানে, নীল তুমি এসব মানে কেন করছো? তারপর নীল সব কিছু বলে। ইমতিয়াজ চৌধুরী নিশ্চুপ হয়ে বসে থাকে সোফায়, আর সাদিয়া বেগম রাগান্বিত হয়ে বলে, তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না নীল। এর আগে তার মমকে কখনো এমন রাগান্বিত কণ্ঠে কথা বলতে শুনিনি। আমি ছোট থেকে তোমাদের কাছে নিজ থেকে কিছু চেয়ে নিইনি, কিন্তু আজ বলছি ফারিয়াকে আমার চাই। প্রয়োজন পড়লে আমি সব কিছুর বিনিময়ে ফারিয়াকে আপন করে নিব। পুনরায় সাদিয়া বেগম নীলকে বলে, আমি তোমার জন্য তোমার বাবার বন্ধুর মেয়ে ঠিক করেছি, তোমাকে তার সাথে বিয়ে দিব। আর তুমি যেটা বলছো এটা কখনোই সম্ভব না। আমি তোমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করি তাহলে ফারিয়াকেই করব, আর না হলে আর কারো সাথেই করব না। এটাই আমার ফাইনাল কথা। ইমতিয়াজ চৌধুরী সাদিয়াকে উদ্দেশ্য করে বলে, নীল যেহেতু ওই মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে ওই মেয়ের সাথে বিয়ে দিলে সমস্যা কী? সাদিয়া বেগম রাগান্বিত কণ্ঠে বলে, তুমিও দেখছি ছেলের সাথে পাগল হয়ে গেছো। তোমাদের যা ভালো মনে হয় তাই করো। যদি ওই নষ্ট চরিত্রহীন মেয়েকে এ বাড়িতে বউ করে নিয়ে আসো, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। বলেই রাগে গজগজ করতে করতে সাদিয়া বেগম তার রুমে চলে যায়। এদিকে ইমতিয়াজ চৌধুরী ছেলের মনের অবস্থা বুঝতে পেরে নীলের কাঁধে হাত রেখে বলে, বাবা চিন্তা করো না, তোমার ড্যাড তো আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তো জানো তোমার মম কেমন, অনেক ভালো একজন মানুষ। তবে কোনো মাই চায় না একটা ডিভোর্সি মেয়েকে ঘরের বউ করে আনতে। সবার মন মানসিকতা একরকম হয় না। আমি তো আগে এগুলো ভাবতাম, কিন্তু তুমি আমার ভুলগুলো ভাঙিয়ে দিয়ে আমার চোখকে আর মনকে করেছো আলোকিত। এভাবে তোমার মমকেও বোঝাতে হবে, তার মনের ভিতরকে আলোকিত করতে হবে। আমি বিশ্বাস করি তুমি পারবে, হাল ছেড়ো না। বলি ইমতিয়াজ চৌধুরীও চলে যায়। নীল অনেকটা কষ্ট পায় তার মায়ের এমন কথা শুনে। রুমের দরজা বন্ধ করে অন্ধকার রুমে বসে থাকে। অন্ধকারে তার সঙ্গী করে নেয় রাতটা পার করার জন্য। রাত প্রায় 1:30 বাজে। নীলের চোখে ঘুমের কোনো হদিস নেই। তার একটাই প্ল্যান, তার মনকে রাজি করানো। তবে কিভাবে রাজি করাবে তা এখনও জানা নেই। নীল কি পারবে তার মায়ের সকল রকমের মনটাকে সঠিক শুধরাতে? সে কি পারবে তার মায়ের মনের মাঝে থাকা ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে সেই মনকে আবারও নতুন করে আলোকিত করতে? ইমতিয়াজ চৌধুরী রুমে গিয়ে দেখলো সাদিয়া বেগম বালিশে মুখ গুজে কান্না করছে। তার চোখের পানি বালিশটা ভিজে যাচ্ছে। ইমতিয়াজ চৌধুরীকে আসতে দেখে চোখের অশ্রুগুলো মুছে নিয়ে উঠে বসলো। ইমতিয়াজ চৌধুরী সাদিয়া বেগমকে বোঝাতে চাইলে সে বারবার ব্যর্থ হয়। সাদিয়া বেগমের মুখে একটাই কথা, আমি আমার ছেলেকে কোনো ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিতে পারি না। আমি মা হয়ে কখনোই পারবো না এমন মেয়ের সাথে আমার হীরের টুকরো ছেলেকে বিয়ে দিতে। নীল যদি বাহিরের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসুক, আমি নির্দ্বিধায় মেনে নিব। ডিভোর্সের বিষয়টা না হয় মেনেই নিলাম, তবে পেটে থাকা বাচ্চাটাকে কেমন করে মেনে নিব আমি কখনো মেনে নিতে পারবো না। এটা কখনোই সম্ভব না। পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে নতুন একটা সকালের আগমন ঘটল। সেই সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে নীলের চোখে আর মুখের উপর পড়তে নীলের ঘুমটা ভেঙে যায়। রাতে সে কখন ঘুমিয়েছে মনে নেই।
একটু পর বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে না গিয়ে সে আবার পুনরায় নিজের রুমে চলে আসে। ছেলে চলে যাওয়া দেখে ইমতিয়াজ চৌধুরী বুঝতে পারল নীলের মনের মাঝে একরাশ কষ্ট আর অভিমান তার মনের উপর। সাদিয়া বেগম বসে আছে চুপচাপ। ছেলেকে ছাড়া সে একা একা খুব কম সময়ে নাস্তা করে। বাইরে গেলে সেই সময়টা শুধু নীলকে ছাড়া নাস্তা করে। তবে নাস্তা করার সময় ছেলের কথা মনে করে আর বলতে থাকে। হাজার হলেও অনেক সাধনার পর একটা হীরের টুকরা ছেলে বলে কথা। সাদিয়া বেগমের বিয়ের ৮ বছর পর অনেক চেষ্টার পর নীলের জন্ম হয়। যেদিন নীল এই পৃথিবীতে আলো দেখে সেদিন থেকেই ছেলেকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে থাকে তার পরিবার। সাদিয়া বেগমের সেই সব হাজারো স্বপ্ন চুরমার করে দিয়ে নীল ফারিয়া নামক রমণীকে বিয়ে করতে চায়। তাদের ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে দিব, যা পুরো শহরকে মাতিয়ে তুলবে। সবাই জানতে পারবে চৌধুরী পরিবারের একটা মাত্র ছেলে এবং এই শহরের নামকরা বিজনেসম্যান নীল চৌধুরীর বিয়ে হচ্ছে। কিন্তু শেষে কিনা একটা ডিভোর্সি মেয়েকে, প্রেগনেন্ট মেয়েকে নীল বিয়ে করতে চাচ্ছে। নিয়তি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা একমাত্র উপরওয়ালাই জানে। নীলকে কয়েকবার ডাকার পরও সে নাস্তা করতে আসে না। ইমতিয়াজ চৌধুরী ছেলেকে রুম থেকে আনতে যায়, কারণ ইমতিয়াজ চৌধুরী জানে নীল কতটা অভিমানী। কিরে বাবা, নাস্তা করতে হবে তো, তাড়াতাড়ি চল বলেই নীলের হাত ধরে নাস্তা করাতে টেবিলে নিয়ে যায়। ইমতিয়াজ চৌধুরী মনে পড়ে গেছে চরম বিপদের ভিতরে। একদিকে ছেলের অভিমান, অন্যদিকে তার স্ত্রী সাদিয়ার অভিমান। দুজনের অভিমান ভাঙাতেই ব্যর্থ সে। তবে চেষ্টায় থামায়নি ইমতিয়াজ চৌধুরী। একটু পর নীল মুখটা গোমড়া করে টেবিলে এসে বসে নাস্তা করতে। নীল কারোর দিকে বিন্দুমাত্র তাকালো না, সামান্য একটু খেয়ে চলে যায়। সাদিয়া বেগম ভালো করেই বুঝতে পারে নীল সারা রাত ঘুমায়নি, কারণ নীলের চোখগুলো ফুলে গেছে আর আগে অনেকটা জবা ফুলের মতো লাল হয়ে যায়। সাদিয়া বেগম বুঝতে পারে তার ছেলের গভীর ভালোবাসার টান। একটু পরে রুমের দিকে হনহন করে চলে যায় সবাই, যে যার মতো। ইমতিয়াজ চৌধুরী বসে থাকে হতভম্ব হয়ে নাস্তার টেবিলে। ইমতিয়াজ চৌধুরী ঠিক করে তাদের দুজনকে রুমে ডেকে বুঝিয়ে বলবে। যেমন ভাবনা তেমনি কাজ। নীলের রুমে গিয়ে গেল সাদিয়া বেগমকে। নীল তার মাকে উদ্দেশ্য করে বলল, ড্যাড, আমি যদি তাকে নিয়ে জীবন পার করতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। মম, তুমি কি বলছিলে? ডিভোর্সি মেয়ে? হ্যাঁ, পারি একটা ডিভোর্সি মেয়ে। তারপর নীল বলতে লাগলো পারিয়ার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা। সাদিয়া বেগম আবার নিজের ভুল বুঝতে পারলো, কারণ এই পরিস্থিতির সম্মুখীন সে নিজেও হয়েছে। পারিয়া তো তাও তাড়াতাড়ি মা হতে পেরেছে, কিন্তু সাদিয়া বেগম তো বিয়ের 8টা বছর পর মা হতে পেরেছে। সাদিয়া বেগম সব কিছু শোনার পর নিজের প্রতি নিজের একরাশ ঘৃণা জন্মাতে থাকে। নীল আবারও বলল, আর কি বললে? সন্তানের কথা? হতে থাকে এতিমদের কখনো দেখেছ? আর যদি আমি ফারিয়াকে বিয়ে করি এবং বাচ্চাটার পরিচয় না দেই তাহলে সেও এতিম হয়ে যাবে। আমাদের কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে যদি আমাদের পরিচয় শিশুটাকে বড় করে সুন্দর একটা জীবন দেই? আমার তো মনে হয় না কোনো সমস্যা হবে। আতিক শুয়ে আছে। সামিয়া একটু পর রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আতিকের পাশে এসে বসে। আতিক সামিয়াকে শুয়ে পড়তে বলে। সামিয়ার মাথায় ঘুরপাক খায় নার্গিস বেগমের বলা প্রতিটি কথা। যত তাড়াতাড়ি সামিয়ার পেটে বাচ্চা আনতে পারবে তত তাড়াতাড়ি সামিয়ার মায়ায় আতিককে জড়িয়ে নিতে পারবে। আতিক হয়তো গভীর ঘুমে তলিয়ে গেছে। সামিয়া একটু একটু করে আতিকের দিকে এগিয়ে থাকে। আতিকের গোলাপের মতো পাপড়ি ঠোঁটের কাছে সামিয়া তার নিজের ঠোঁট নিয়ে নিল। বন্ধ রুমের ভিতরে শুধু দুজনেরই শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সামিয়া আতিকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে অনবরত কিস করতে থাকে। আতিক তা বুঝতে পেরেই তড়িঘড়ি করে উঠে বলে, কি করছে এসব? শান্তিতে একটু ঘুমাতেও দাও না। সামিয়া বলতে লাগলো, কেন, এখন কি আর আমাকে ভালো লাগে না? আমি তোমার বিয়ে করা বউ, আমার সব কিছুরই অধিকার আছে। সামিয়া আবারও আতিককে জড়িয়ে ধরতে লাগলো। আতিক তার মানা করলো না, তবে আতিকের কাছে সামিয়াকে এখন বিরক্তিকর লাগছে। সামিয়া আবারও আতিকের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে যেতে চাইলে আতিক আর কোনো বাধা দেয় না। সামিয়া মনে মনে নার্গিস বেগমের কথা অনুযায়ী কাজ শুরু করে। সামিয়া আতিককে অনবরত কিস করতে থাকে। হঠাৎই আতিকের মাথায় আবারও পারিয়া নামক রমণীর কথা ভেসে ওঠে। তখনই আতিক সামিয়াকে ধাক্কা মেরে একটু দূরে ফেলে দেয়। সামিয়া কোমরে অনেক লাগে, মা বলে ওঠে। আতিক নিজেও বুঝতে পারছে না তার সাথে বারবার কেন এমনটা হচ্ছে। সামিয়ার উপর কেন সে বিরক্ত হচ্ছে নিজের মনের অজান্তেই। আতিকের মাথায় শুধু ফারিয়ার স্মৃতিগুলোই ঘুরপাক খেতে থাকে। এদিকে সামিয়া কান্না করতে থাকে কোমরের ব্যথায়, কিন্তু সেদিকে আতিকের কোনো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে বিভোর হয়ে আছে ফারিয়ার স্মৃতিগুলো নিয়ে। তা তাকে প্রতিনিয়ত একটুও ভালো থাকতে দিচ্ছে না। হয়তো এটা প্রকৃতির বিচার, যা থেকে কেউই রক্ষা পায় না। সামিয়ার কান্না শুনে আতিকের গোড় কাটল। আতিক অবাক হয়ে তাকিয়ে আছে সামিয়ার দিকে। সামিয়া দুচোখ বেয়ে টপ টপ করে হজরের নোনা জল গড়িয়ে পড়ছে।
আতিক নিজেকে একটু স্বাভাবিক করে সামিয়ার দিকে এগিয়ে এসে বলে, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি ঘুমের করে তোমাকে ধাক্কা মারা হয়ে গেছে। সামিয়া বুঝতে পারছে না তার সাথে একের পর এক ঘটনা ঘটে চলছে, যা সামিয়া আর আতিক কখনো কল্পনাও করতে পারেনি। সামিয়া অনেকটা ব্যথা পেয়েছে, তাই আতিক কোমরে মলম লাগিয়ে দেয় আপাতত। তারপর আতিক বেলকুনিতে চলে যায় গভীর রাতে, কারণ আতিকের মনের মাঝে অশান্তি নামক মরণ ব্যাধির আগমন ঘটেছে, যা হয়তো পারিয়ার সাথে করা অন্যায় আর অত্যাচার আতিকের জীবনে একে একে ফেরত আসতে চলেছে। আতিক চেয়ারে হেলান দিয়ে একের পর এক জ্বলন্ত সিগারেট শেষ করেই চলছে। পারিয়াকে পাওয়ার তীব্র অনুভূতি তার মাঝে বিরাজ করছে প্রতিনিয়ত, আর সামিয়ার প্রতি দিনে দিনে সে বিরক্তিকর হয়ে যাচ্ছে। জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে সে ভাবতে থাকে, আগামীকাল আবার সে ভার্সিটিতে যাবে। যদি ফারিয়াকে চোখের দেখা দেখতে পায়, তাও আতিকের মনে একরাশ প্রশান্তি হবে। আতিক সিদ্ধান্ত নেয় আগামীকাল সে যে করেই হোক ফারিয়াকে বলবে তার মনের ভিতরে জমে থাকা কথাগুলো। এদিকে সামিয়া অজরে কান্না করে বালিশ ভিজায়, কারণ তার প্রতিটা প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। নার্গিস বেগমের কথা অনুযায়ী সে একটা কাজও ঠিকমতো করতে পারছে না, পারবেই বা কেমন করে? আতিক তো তাকে কোনো সুযোগই দিচ্ছে না, বরং তার প্রতি সবসময় বিরক্তকর হচ্ছে। এই বিষণ্ণ ভরা জীবন সামিয়ার আর ভালো লাগছে না। সব কিছু জেনেও কেন যে আতিককে বিয়ে করলো? কত ভালো ভালো পাত্র তার কাছ থেকে রিজেক্ট হয়ে পেরে গেছে, আর শেষে কিনা আতিককে বিয়ে করে নিল, তাও আবার রিলেশন করে। সামিয়া জানতো আতিক বিবাহিত। প্রথমে তাদের পরিচয় হয় ফেসবুকে। সব কিছু জেনে শুনেও সামিয়া 6 মাস রিলেশন করার পর সিদ্ধান্ত নেয় আতিককে বিয়ে করবে। সে যদি পারিয়াকে ডিভোর্স দিয়ে সারা জীবনের মতো বাড়িয়ে দেয়, তাকে তাড়িয়ে দিতে পারে। সামিয়ার বলা কথা অনুযায়ী আতিক পারিয়াকে ডিভোর্স দিয়ে সামিয়াকে বিয়ে করে। সামিয়া আর আতিক ভেবেছিল তারা দুজন দুজনকে আপন করে নিতে পারবে। আদৌ কি একটা নিষ্পাপ মানুষের মন ভেঙে, একটা সুন্দর সাজানো গোছানো সংসার ভেঙে আদৌ কি যায় নতুন করে সুখে শান্তিতে সংসার করা? হয়তো বা না। রাত গনিয়ে বোর হবে হবে ভাব, তখনই আতিক রুমে এসে দেখে সামিয়া ঘুমিয়ে আছে, চোখগুলো ফোলা ফোলা। আতিকের বুঝতে অসুবিধা হলো না সামিয়া অনেক কান্নাকাটি করেছে সারা রাত। তবে আতিকের কিছু করার নেই, সে সামিয়ার পাশে শুয়ে পড়ে কিছুক্ষণের জন্য। আতিকের করা একটা ভুলের জন্য তিনটা জীবন নষ্ট হয়ে গেছে। আতিক যদি সামিয়ার সাথে সম্পর্কে না জড়াতো, তাহলে আতিককে হয়তো আজকের এই অশান্তি ভরা জীবন ভোগ করতে হতো না। ভোরের আজান সামিয়ার কানে আসতে সে উঠে পড়ে। আতিকের ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো, এই নিষ্পাপ মুখটা কেমন করে পারে আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতে? বিয়ের পরেও তো কখনো এমন ব্যবহার করতো না, বরং আমাকে সবসময় আগলে রাখতো। বিয়ের পরে আতিকের কেয়ারিংগুলো আমার কাছে একটু বিরক্তিকর লাগতো, মনে হতো আমি ছোট্ট বাচ্চা, আর ছোট বাচ্চাদের মতো খেয়াল রাখতো। ভাগ্যের কি নির্মম পরিহাস, নিয়তি আজ সব কিছু বিপরীত করে দিয়েছে। এখন আমি আতিকের কাছ থেকে আগের সেই একটু কেয়ারিং আর ভালোবাসা পাওয়ার জন্য প্রতিনিয়ত পাগল হয়ে যাচ্ছি। তবে আমি হাজারো চেষ্টা করে তাও পাচ্ছি না। যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে সব কিছু যেন একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে। সামিয়ার 2 নয়ন বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। ওড়না দিয়ে চোখগুলো মুছে সে চলে যায় ওয়াশরুমে, তারপর ফ্রেশ হয়ে আবার রুমে চলে আসে। রুমে গেলেও সামিনার একটুও ভালো লাগছে না, তাই সে বেলকুনিতে এসে পড়ে সকালটা উপভোগ করতে থাকে। আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আমার আকাশটাতেও কিছুদিন আগেও এমন নীল সুন্দর ছিল, কিন্তু এখন পুরো আকাশটাতেই গুটগুটে কালো মেঘে পুরো আকাশটাকে গ্রাস করে নিয়েছে। যদি তার মনের আকাশের কালো মেঘগুলো সরে গিয়ে আবারও আগের মতো নীল হয়ে যেত, হয়তো ভালো হতো সামিয়ার। আকাশের দিকে তাকিয়ে সে সৃষ্টিকর্তাকে বলতে থাকে সব কিছু আগের মতো করে দিতে এবং আতিককে আগের মতো স্বাভাবিক করে দিতে। আদৌ কি সামিয়ার জীবনটা আগের মতো করে দিতে পারবে? সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল পুরো শহরটা। নিত্যদিনের মতো যে যার কাছে ব্যস্ত হয়ে পড়ল। সামিয়া নাস্তা রেডি করতে লাগলো, তবে সামিয়ার মনে এক বুক কষ্ট জমে আছে, যা সে কাউকে দেখাতে পারছে না। আতিকের জন্য 1 কাপ কফি তৈরি করে রুমের দিকে অগ্রসর হয়। রুমে গিয়ে দেখলো আতিক বাচ্চাদের মতো এখনও ঘুমিয়ে আছে। কয়েকবার ডাকার পরও আতিক উঠল না। সামিয়া অনেকটা ভয় পেয়ে যায়, তারপর সে গায়ে হাত দিয়ে ডাকলো। তখন আতিকের একটু ঘুমের ঘোর কাটে। অনেক রাত অবধি জেগে থাকার কারণে হয়তো এত ঘুম হয়েছে, যা কয়েকবার ডাকার পরও বুঝতে পারেনি। তাড়াতাড়ি করে উঠে পড়ো, কফি ঠান্ডা হয়ে যাবে তো। আর প্রায় 9টা বেজে গেছে। কথাগুলো বলেই সামিয়া কাপটা রেখে হন হন করে চলে যেতে নিলেই আতিক সামিয়ার হাতটা টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। সামিয়া অনেকটা ভালো লাগে, তার মনে জমে থাকা সকল অভিমান আর কষ্টগুলো ভেঙে যায় নিমিষেই। একটু পর সামিয়াকে চোখ বুজে শুয়ে আসে, কিন্তু আতিক তাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। সামিয়া বুঝতে পারে আতিক তাকে ছেড়ে দিয়েছে। সামিয়া হয়তো আতিকের গভীর ভালোবাসা পেতে চেয়েছিল,
কিন্তু তার হলো না। কফি খাওয়ার পর সামিয়াকে গুছিয়ে নিতে বলে আতিক। সামিয়া আতিককে বলে তার কোমরে এখন অনেকটা ব্যথা রয়েছে, তাই সে আজ ভার্সিটিতে যাবে না। আতিক তো মনে মনে অনেক খুশি, কারণ আজ অফিসে দেরি করে যাবে। প্রথম টাইম সে ভার্সিটিতে যাবে পারিহার সাথে দেখা করতে। কিন্তু সামিয়া গেলে তাতে বিঘ্ন করতে পারে। ব্রেকফাস্ট করে আতিককে তাড়াতাড়ি রেডি হতে দেখে নার্গিস বেগম বলল, কিরে, আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস যে? আসলে মা, আজকে অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তাই ফাইলগুলো রেডি করতে বলেছে বস, তাই তাড়াতাড়ি যেতে হবে। কথাটা সামিয়া বিশ্বাস করলেও নার্গিস বেগমের মনে একটা খটকা লাগে। ইদানিং আতিককে তার মা নার্গিস বেগম বিশ্বাস করতে পারে না, কারণ নার্গিস বেগম অনেকটাই বুঝতে পারে সামিয়ার সাথে করা খারাপ ব্যবহারের কথা। নার্গিস বেগম বুঝতে পারে পারিয়ার শূন্যতা আতিককে ভিতর থেকে অস্থির করে তুলছে। আতিক সামিয়ার প্রতি বিরক্তিকর হচ্ছে, তা মুখে না বললেও তার আচরণে অনেকটা বুঝতে পারে সামিয়া ও নার্গিস বেগম। নার্গিস বেগম আর সামিয়া কি আদৌ পারবে আতিককে জীবন পারিয়ার শূন্য দূর করতে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে? নাকি আতিক, সামিয়া আর নার্গিস বেগমের করুণ পরিণতি হতে চলছে? আমাদের কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে যদি আমাদের পরিযায়ী শিশুটাকে বড় করে সুন্দর একটা জীবন দেই? আমার তো মনে হয় না যে কোনো সমস্যা হবে। নীলের মা সাদিয়া বেগম সবটা বুঝতে পারে। তারপর নীলকে বলতে থাকে, আমি তোমার প্রস্তাবে রাজি। আমি পারিয়ার সাথে তোমাকে বিয়ে দিব। নীল, তুমি আমার মনের ভিতরের খারাপ মনোভাবগুলো আজকে দূর করে দিয়েছ। আসলে আমি বা আমাদের সমাজের মানুষ একটা ডিভোর্সি মেয়ে বলতেই খারাপ মনে করি। আসলে প্রতিটা ডিভোর্সি মেয়ে যে খারাপ হয় না, কিছু কিছু মেয়ের জীবনে ডিভোর্স নামক অভিশপ্ত বিষয়টা পরিস্থিতির কারণেও হয়ে থাকে। তা তুমি আমাকে বোঝালে। নীল পেরেছে তার ভালোবাসাকে জয় করতে, পেরেছে তার মা বাবার মনের মাঝে থাকা ভুল ধারণাগুলো দূর করে দিতে, নতুন করে তাদের মনকে আলোকিত করতে। সাদিয়া বেগম ছেলেকে উদ্দেশ্য করে আবারও বলল, তুমি আরেকটা ভেবে দেখো নীল, বিয়েটা কিন্তু পুতুল খেলা না যে 2 দিন পর তা ভেঙে ফেলবে। এটা কিন্তু সারা জীবনের একটা বন্ধন। মম, আমি আমার সিদ্ধান্তে অটল। হাজারো প্রতিকূলতার সাথে যুদ্ধ করে হলেও পারিয়াকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো। নীলের এত মনোবল দেখে তার মা ও বাবা বলল, কালকে আমাদের বাসায় ওদেরকে আসতে বলো। আচ্ছা বলে নীল নিজের রুম থেকে বেরিয়ে যায় বেলকুনিতে। একটু পর নীলের নাম্বারে কল করে। নীল কলটা রিসিভ করে বলতে লাগলো, কি করছো? তেমন কিছু না, বসে আছি। আপনি কি করছেন? এই তো বেলকুনিতে দাঁড়িয়ে আছি আর তোমার কথা ভাবছি। পারিয়া বোনের ওপাশ থেকে কিছুটা লজ্জা পায় আর ভাবে এই মানুষটা একদম আমার মনের মতো, সবসময় আমাকে নিয়ে ভাবে, না হয় চিন্তা করে। এমন মানুষকে জীবনসঙ্গী পাওয়া যে সৃষ্টিকর্তার তরফ থেকে গিফট ছাড়া আর কিছুই না। আচ্ছা শোনো, আগামীকাল তোমরা সবাই আমাদের বাসায় আসবে, আর তুমি কিন্তু একটা শাড়ি পরে আসবে। আমি আপনাদের বাসায় যাব? আবার শাড়ি পরে? কিন্তু কেন, জানতে পারি? মা বাবা তোমাকে দেখবে এবং তোমার মা বাবার সাথে কথা বলবে। পারিয়া কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। সত্যি বলতে তাহলে আমাকে শেষমেশ আবার বিয়ের পিঁড়িতে বসতে হবে? কথাগুলো ভাবতেই পারিয়া ঠোঁটের কোণে হাসির জলকানি দেখা দিল পারিয়ার অজান্তেই। এই তুমি চুপ কেন? নীলের কথা শুনে পারিয়া সকাল ঘোর কাটল। না মানে এমনি। নীল বলল, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি। কি কথা? আগামীকাল সকাল 10টার সময় রেডি থেকো। ওপাশ থেকে বলতে লাগলো, কিন্তু কেন? কেন, যেতে কি কোনো সমস্যা? না। তাহলে রেডি থাকো, আমি গিয়ে নিয়ে আসব গাড়িতে করে, বলে কলটা কেটে দিল। বেলকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎই চোখ পড়লো বিকেলে ডুবন্ত সূর্যের দিকে। কত সুন্দর লাগছে ডুবন্ত লালচে সূর্যটা। হয়তো নীলের জীবনটা এমন সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে। নীল তখনই ভাবে, ইস, আর যদি পারি আমার সাথে থাকতো, তাহলে আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে দুজনে একসাথে এমন সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারতাম। তখনই নীল বলতে থাকলো, তোমার নেশা ধরানো চোখ দুটো দেখে, চোখ নয় যেন দুটি রাতের আকাশের শুকতারা, পলকে পলকে হয়ে যায় দিশেহারা। ব্রো দুটো কৃষ্ণ গোলাপের পাপড়ি, মন কেড়ে নেই দিবা সর্বরী। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অবশেষে পূর্ণতা। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।